सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा।
করে পাশে এনে দিয়ে কেরানির জীবন যাপন করে পাশে এনে দিয়ে কেরানির জীবন যাপন রাজনীতি করলে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন সে দেশে অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী সে দেশে ধার করে ভাই শোভে রাজা ধারের টাকা মরে ভূত হলো মানুষ লোক দেখানো সত্যি টাকা কোনো এক পুরো
రమయ్యా వస్తావయ్యా రమయ్యా వస్తావయ్యా రమయ్యా వస్తావయ్యా రమయ్యా వస్తావయ్యా নিয়ে যাও আমার হিয়া নিয়ে যাও আমার হিয়া ও রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া নিয়ে যাও আমার হিয়া নিয়ে যাও আমার হিয়া ও রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া নয়নে মোর রাঙা প্রেমেরই ঘোর তবু তোমার চোখে নেই প্রেমের ছায়া তবু তোমার চোখে নেই প্রেমের ছায়া কোথায় যাব আর কাকে পাবো আমি দেখবো কত মিছে স্বপ্ন মায়া আমি দেখবো কত মিছে স্বপ্ন মায়া জানি না তুমি কবে জীবনে আমার হবে জানি না তুমি কবে জীবনে আমার হবে হব এক প্রিয় প্রিয়া হব এক প্রিয় প্রিয়া ও রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া আমার এমন তাই যখন তখন শুধু ভালোবাসি বাসি করে চলে শুধু ভালোবাসি বাসি করে চলে জানো নাকি তুমি বোঝো নাকি এই ভালোবাসা গো কাকে বলে এই ভালোবাসা গো কাকে বলে কিছু আর পাই বা না পাই আমি যে খুঁজে বেড়াই কিছু আর পাই বা না পাই আমি যে খুঁজে বেড়াই শুধু এক মরমিয়া শুধু এক মরমিয়া ও রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া রাস্তা তুমি আর পথিক আমি তবে চলতে বাধা বলো আর কেন দাও তবে চলতে বাধা বলো আর কেন দাও থাকো পাশে এই ফাগুন মাসে যত ইচ্ছে আছে সবই নাও তুলে নাও যত ইচ্ছে আছে সবই নাও তুলে নাও এ মনের সবুজ শাখে শুনে যাও শুধুই ডাকে এ মনের সবুজ শাখে শুনে যাও শুধুই ডাকে ডাকে যে প্রেমের টিয়া ডাকে যে প্রেমের টিয়া ও রমৈয়া वस्तावैया रमैया वस्तावैया रमैया वस्तावैया रमैया वस्तावैया নিয়ে যাও আমার হিয়া নিয়ে যাও আমার হিয়া ও রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া ও রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া নিয়ে যাও আমার হিয়া নিয়ে যাও আমার হিয়া রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া রমৈয়া বস্তাবৈয়া বিকেল হয়ে আসছে পাহাড়ের ওপারে সূর্যটার রং এখন গাঢ় কমলা ছেলেরা সব খেলতে গেছে বাড়ির দাওয়ায় একলাটি বসে গালে হাত দিয়ে দুগ্গা ভাবছিল ফাগুন মাস আহা বাংলাদেশে তার গ্রামে এখন গাছগুলো কেমন পলাশ ফুলে ভরে গেছে আম গাছে বোল এসেছে আর এখানে এই কৈলাস পর্বতে দেখো না আছে বসন্ত
না গা পোড়ানো গরম, না ঝমঝমে বর্ষা, বিচ্ছিরি। ভাবতে ভাবতেই দুর্গা দেখলে পাহাড়ের রাস্তা বেয়ে ষাঁড়ের পিঠে চড়ে শিব আসছে হেলে দুলে। ধীরে সুস্থে বাড়ির হাতায় ঢুকে দাওয়ার সামনে ষণ্ড মহারাজ দাঁড়াতেই ঝুলাঝুলি নিয়ে পিঠ থেকে নেমে পড়ল শিব। আর তারপর নন দিয়ে এসে ষাঁড়কে নিয়ে গেল গোয়ালে। কি হলো, তোমার আবার মুখ ভার কেন? বাপের বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? শিবের কথা শুনে গা জ্বলে গেল দুর্গার। ঝনঝন করে বলে উঠল, কেন মন কেমন করবে না শুনি? এই ফাগুন মাসে আমাদের সজনে গাছটা কেমন ফুলে ফুলে ভরে গেছে জানো। নিম গাছে কচি কচি পাতা এসেছে। আজ সকাল থেকে আমার সজনে ফুলের চচ্চড়ি আর নিম বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে। তাই আর নতুন কথা কি, বলে উঠল শিব। ফাগুনে তোমার নিম বেগুনের জন্যে মুখ ভার, গরমে আমের জন্য হাঁসফাঁস, বর্ষায় ইলিশের জন্যে ছটফট। বেশ বেশ, আর বলতে হবে না। তোমার এই পোড়া কৈলাস পর্বতে যদি কিচ্ছু পাওয়া না যায় তাহলে সেটা কি আমার দোষ? এবার আশ্বিনে দেখো না, ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি গিয়ে আমি কিন্তু আর 4 দিন পরে ফিরবো না বলে দিচ্ছি। পুরো 1 মাস থেকে তবে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। এখন আমায় কিছু খেতে রেতে দাও দেখি। সারাদিন ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে গেছি। গজগজ করতে করতে উঠে চলে গেল দুর্গা। দাওয়ায় বসে শিব ঠাকুর ভাবতে লাগলো, সত্যি এত বছর বিয়ে হলো, 4-4টে ছেলে পুলে, তবু দুর্গার আর কৈলাস পর্বতে মন বসলো না। এখন সারা বছর কৈলাস পর্বতে দিব্যি মোলায়েম ঠান্ডা, গরম পড়ে না মোটেই। শিবের কোনো অসুবিধা হয় না, ছেলে মেয়েদেরও ভালোই লাগে। অথচ দুর্গার দেখো গা পোড়ানো গরমের জন্য মন উচাটন। আবার দেখো, শিবকে বিয়ে করার জন্যই দুর্গাই তো কত তপস্যা করে একেবারে একসা হয়েছিল। আর সেই জন্যই তো ওই অত দূরে বাংলাদেশে গিয়ে বিয়ে করতে হলো। না হলে তো এই পাহাড়েই খেঁদি বুচি কাউকে একটা বিয়ে করে নেওয়া যেত। অবশ্য তপস্যা করবেই না বা কেন? হ্যাঁ, শিবের মতো মানুষটি বা পাবে কোথায়? ভাবতে ভাবতে ভারী খুশি হয়ে গোঁফ চুমড়াচ্ছে শিব। এমন সময় শোনা গেল ঘরর 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 শব্দ। দেখ না দেখ, ঢেঁকিতে চড়ে নারদ মুনি এসে উপস্থিত। দেখেই তো প্রমাদ গণল শিব। নারদ মুনির তো আবার ভারী গোপ্পে স্বভাব। এখনই 7 রাজ্যের গল্পের ঝুলি খুলে বসবে, আর তারপরে যদি বলে রাতে খেয়ে যাবে, তাহলেই তো হলো। একে ঘরে চাল ডাল তেমন নেই, তার উপরে আবার দুর্গার মেজাজ খারাপ। ভেবেই সে কি বলবো, শিবের ত্রিনয়নের পাশে ঘাম জমে গেল। নারদ মুনি অবশ্য এসব কিছুই খেয়াল করলো না। ঢেঁকি থেকে নেমে দিব্যি জুত করে এসে বসলে দাওয়ায়। ঠিক সেই সময় কাঁসার থালায় গুটি কয়েক চিঁড়ে আর মুড়ির মোয়া আর ঘটিতে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো দুর্গা। অমনি দেখো, বলা নেই কমা নেই, একবার জিজ্ঞাসা পর্যন্ত করা নেই, টপাস করে 2টো মোয়া গালে ফেলে ঢকঢক করে ঘটির জলটা খেয়ে আরামের নিঃশ্বাস ফেললে নারদ। আহ, এতক্ষণে যেন প্রাণটা ঠান্ডা হলো। এ কি, বাকি মোয়াগুলো খেয়ে ফেলবে নাকি? কাঁসার থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে দাঁত কিড়মির করলে শিব। কিন্তু যতই হোক, অতিথি নারায়ণ। দুর্গা তাই হাসি হাসি মুখেই প্রণাম করলেন নারদকে। একগাল হেসে আশীর্বাদ করে নারদ বললে, বসো বসো, তোমার জন্য কেমন সুন্দর একটা জিনিস এনেছি দেখো। নারদ মুনি মাঝে মাঝে কিম্ভূত সব জিনিস নিয়ে হাজির হয়। একবার এনেছিল চমড়ি গায়ের মস্ত 2টো শিং। সেগুলো নিয়ে যে কি করবে ভেবেই পায় না দুর্গা। কার্তিকের ঐশী খুব ইচ্ছে ছিল সে 2টো মাথায় পড়ে ঘোরে। অনেক কষ্টে বকে ঝোঁকে তো তাকে আটকানো গেল। শেষকালে ভৃঙ্গির শিং 2টো ভারী পছন্দ হওয়ায় তাকে সেগুলো দিয়ে হাঁপ ছেড়েছিল দুর্গা। ইদানিং তো ভৃঙ্গি সেজে গুজে কোথাও যেতে হলেই শিং 2টো মাথায় পড়ে নেয়। তা আজ আবার নারদ মুনি কি এমন সুন্দর জিনিস এনে হাজির করলো ভেবে একটু চিন্তাই হলো দুর্গার। কিন্তু ততক্ষণে এই নাও দেখো দেখো বলতে বলতে নারদ তার ঝোলা থেকে বার করে ফেলেছে ছোট্ট একটা জন্তু ছানা। উমা,
এটা আবার কি? দুর্গা তো অবাক। হালকা হলুদ আর পাটকিলে মেশানো গায়ের রং, গোল গোল ছোট ছোট কান, অনেকটা কুকুরছানার মতো দেখতে হলেও কুকুরছানা নয় মোটেই, ভারী মিষ্টি। বোঝাই গেল ঝোলার মধ্যে বেশ আরামে ঘুমোচ্ছিল ছানাটা। কাঁচা ঘুম ভাঙাতে বিরক্ত হয়ে একটু এদিক ওদিক দেখে গুটগুট করে দুর্গার কোলে উঠে পড়ে ফের গুটিয়ে ঘুমিয়ে পড়ল। ব্যাস, দুর্গা তো অমনি গোলে জল। ও মা, কি সুন্দর, কি মিষ্টি! কোথায় পেলেন এটাকে? আরে, আজ আমি গিয়েছিলাম একটু পশ্চিমে বরুণদেবের সঙ্গে দেখা করতে। ফেরার সময় দেখি জঙ্গলের মধ্যে এটা একা একাই ঘুরে বেড়াচ্ছে। অমনি টপ করে তুলে ঝোলায় পুরলাম। তারপর মনে হলো আমাদের দুর্গা তো জন্তু জানোয়ার ভালোবাসে, তাকেই বরং দেওয়া যাক ছানাটা, ছেলেপুলেও খুশি হবে। বেশ করেছেন। ছানাটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল দুর্গা, তাহলে আপনারা এখন গল্প গাছা করেন, আমি একটু খাবারের জোগাড় দেখি। আরে না না, এক্ষুনি বেরোতে হবে আমায়, আজ খুব তাড়া, তড়িঘড়ি বললে নারদ। হে হে, কেন তাড়া কিসের? ভারী খুশি হয়ে জানতে চাইল শিব। আরে বাবা, ওদিকে ব্রহ্মার কমণ্ডলু ফুটো হয়ে গেছে। আমাকে বলে যে নতুন একটা কমণ্ডলু কিনে দিতে, কিন্তু চারদিক ঘুরে কোথাও একটা ভালো কমণ্ডলু পাচ্ছি না গো। এইদিক সেদিক ঘুরলে আর পাবেন কোথা থেকে? চলে যান আমার বাপের বাড়ির দেশে মুর্শিদাবাদের খাগড়ায়, সেখানে কাঁসা পিতলের জিনিসের খুব নাম ডাক। এমন কমণ্ডলু পাবেন যেমনটি ব্রহ্মা আগে কখনো চোখেই দেখেননি। এই জন্যেই তো আমি মা দুর্গার এত গুণ গাই। বলতে বলতে ঢেঁকিতে চড়ে ঘরর 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 করে ফের রওনা দিল নারদ। এদিকে শিব দুর্গার বাড়িতে দিব্যি আছে ছানাটা, দুবেলা দুধ ভাত খায়। সে বাড়ছেও খুব তাড়াতাড়ি, কয়েক মাস যেতে না যেতেই বেশ বেশ বাছুরের মতো হয়ে উঠেছে। তারপর ক্রমশ তার মুখ আর ঘাড়ের লোম ঘন পাটকিলে রঙের হয়ে যাচ্ছে দেখে শিব একদিন আঁতকে উঠে বলে, ও বাবা দুর্গা, এটা তো দেখছি আসলে একটা সিংহ ছানা। নারদ শেষকালে তোমার ঘাড়ে একটা সিংহ চাপিয়ে দিয়ে গেল। দুর্গারও সন্দেহ হয়েছিল আগেই, কিন্তু বাংলাদেশের মেয়ে তো, সিংহ তো আর কখনো চোখে দেখেনি, তাই নিশ্চিত হতে পারছিল না। এখন শিবের কথা শুনে বিরস মুখে বললে, তাই তো মনে হচ্ছে। তাহলে এখন কি করা যায়? শিব তো রীতিমতো উদ্বিগ্ন। কি আর করা যাবে, কেষ্টর জীব, বাড়ি থেকে বের তো আর করে দিতে পারি না। দুর্গার কথা শুনে তো রেগে আগুন হয়ে গেল মহাদেব। সে আবার কি কথা? ছেলেপুলের বাড়ি, সেখানে ওরকম একটা মস্ত সিংহ কোনোদিন যদি কারুর ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিবের কথা হেসেই উড়িয়ে দিল দুর্গা। দূর, তাই আবার হয় নাকি? ওরকম তো বুনো জন্তুরা করে, কিন্তু ও তো বাড়িতে থাকে, দুধ ভাত খায়। দেখছো না কিরকম নিরীহ গো বেচারা। তাছাড়া তুমি তো আবার সারাদিন বাড়িতে থাকো না, ছেলে মেয়েরাও এদিক সেদিক বেরিয়ে যায়। ও থাকলে তাও আমার একটু ভরসা হয়। যুক্তিতে দুর্গার সঙ্গে পেরে না উঠে গজগজ করতে লাগলো শিব। হ্যাঁ, তোমার আবার পাহারা দরকার, নিজের গায়েই বলে যা জোর, ত্রিলোকে সবাই ভয় পায়। তবে শিবকে এত কথা বললেও দুর্গা নিজে ভালো মতোই জানে সিংহকে দিয়ে পাহারাদারির কাজ করানো ভারী কঠিন। ছানাটা মস্ত কুঁড়ে, সারা দিন পড়ে পড়ে শুধু ঘুমোয়। শুধু খাবার সময় হলে দুধ ভাতের বাটিটি মুখে করে নিয়ে সবার আগে এসে হাজির। না, এটাকে এবারে একটু ওই পাহারা দেওয়া শেখাতে হবে দেখছি, মনে মনে ভাবল দুর্গা। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালেই সিংহকে কান ধরে টেনে এনে দুর্গা বসিয়ে দিল সবজি বাগানে। বাড়ির পিছনে এক টুকরো সবজির বাগান, কলাটা মূলোটা হয়, অভাবের সংসারে কাজে লাগে। তা সেই বাগানে একশাল লঙ্কা গাছে গাছ ভরে লঙ্কা হয়েছে, আর অমনি বেড়ে গেছে টিয়া আর বুলবুলিদের উপদ্রব। কাঁচা পাকা সব রকম লঙ্কায় ছিঁড়ে খেয়ে নষ্ট করছে তারা। তাই লঙ্কা গাছের কাছেই সিংহকে এনে, এইখানে বসে থাক, পাখি এলে তাড়াবি
বলে দুর্গা চলে গেল নিজের কাজে। খানিকক্ষণ পরে কার্তিক এসে ডাকলে, মা, ও মা, দেখে যাও, দেখে যাও, তোমার সিংহের কাণ্ডটা দেখে যাও। দুর্গা গিয়ে দেখে বাদাম গাছের ছায়ায় বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সিংহ, আর ইচ্ছে মতো লঙ্কা খাচ্ছে বুলবুলিরা। এমনকি কি বলবো, দুটো পাখি একেবারে সিংহের নাকের ডগায় নেচে বেড়াচ্ছে গো। এইরকম চললো বেশ কয়েকদিন। শেষকালে একদিন যখন দুর্গার সাধের পঞ্চজবার গাছ ছাগলে মুড়িয়ে খেলো, আর দাওয়ায় বসে আরামে ঘুমোতে থাকা সিংহছানার টেরটিও পেল না, তখন দুর্গা ঠিক করলো যে না, আর নয়, নন্দীভৃঙ্গিকে বলতে হবে এবার এটাকে জঙ্গলেই ছেড়ে আসতে। কিন্তু কোন জঙ্গলে ছাড়া হবে? কাছাকাছি কোথাও ছাড়লে তো আবার রাস্তা চিনে চলে আসতে পারে। এই সব নিয়ে আলোচনা চলছে। এমন সময় একদিন দুপুরবেলা, বাড়িতে কেউ নেই, দুর্গা একলা বসে বসে জাঁতিতে সুপুরি কাটছে। হঠাৎ হাউমাউ করে ছুটে এলো নিচের গ্রামের লোকেরা। ও মা গো, ও বাবা গো, কি বিপদ হলো গো আমাদের! কোথা থেকে একটা ভয়ানক মোষ এসে আমাদের সব ফসল খেয়ে নিচ্ছে। এর শিব ঠাকুরকে শিগগির বলো ত্রিশূলটা নিয়ে আসতে। শিব ঠাকুরকে এখন কোথায় পাবি তোরা? সে তো সেই কোন সকালে ষাঁড়ের পেটে চড়ে বেরিয়েছে। চল, আমি যাচ্ছি, বাপের বাড়ির দেশে ওরকম গরু মোষ অনেক তাড়িয়েছি আমি। বলেই দুর্গা লাফ দিয়ে উঠে ভালো করে শাড়ির আঁচলটা বেশ কোমরে জড়িয়ে বর্ষা হাতে নিয়ে ছুটল গ্রামের লোকেদের সঙ্গে। পাহাড়ের ঢাল দিয়ে কিছুটা নামলেই বেশ খানিকটা সমতল জমি, সেখানেই চাষ হয়েছে। আর সেই পাকা ফসল খেয়ে ক্ষেত মারিয়ে সব নষ্ট করে দিচ্ছে মোষটা। কি বিশাল তার চেহারা রে বাবা! ঘোর কালো রং আর প্রকাণ্ড দুটি বাঁকানো শিং, দেখলেই ভয় লাগে। দুর্গার পায়ের আওয়াজ পেয়েই তো সে তার কুতকুতে দুই চোখ তুলে তাকালে। তারপরেই ভয়ঙ্কর রেগে নাক দিয়ে বিকট শব্দ করে খুর দিয়ে মাটি খুঁড়তে লাগলো। এদিকে বর্ষা হাতে দুর্গাও তৈরি। এমন সময় হঠাৎ মনে হলো তার পাশ দিয়ে একটা হলুদ রঙের বিদ্যুৎ যেন ছুটে গেল। চমকে উঠে পরক্ষণেই দুর্গা দেখলে সিংহ লাফিয়ে পড়েছে মোষের ঘাড়ে। সঙ্গে সঙ্গে বর্ষা হাতে ছুটল দুর্গা। তারপর সে কি ভয়ানক যুদ্ধ, সে কি ভয়ানক যুদ্ধ! শেষ পর্যন্ত দুর্গার বর্ষার ঘায়েই মরল মোষটা। কিন্তু ততক্ষণে সিংহ তার সারা গা কেটে ফালা ফালা করে দিয়েছে। সেদিন বিকেলে বাড়ি ফিরে শিব আর ছেলেমেয়েরা দেখলে দাওয়ায় দুর্গা বসে আছে, কোলের কাছে শুয়ে আছে সিংহ। ফের তুমি এটাকে নিয়ে আদিক্ষেতে করছো? শিব তো অবাক। না গো, একগাল হেসে দুর্গা বললে, আমি বুঝতে পেরেছি, ও ভারী কাজের ছেলে। আমি ঠিক করেছি এবছর ওর পিঠে চেপেই বাপের বাড়ি যাব। সিংহ বাহিনী দুর্গা, কেমন হবে বলো দেখি ব্যাপারখানা? সিংহের গল্প তো শুনলে, এবার শোনো কুটকুটে ইঁদুর, ঝেঁটা ঝেঁটা যার গোঁফ, কুরকুরে দাঁত, সেই নিয়ে খালি সারাক্ষণ সব কিছু কেটে কেটে বেড়ায়, সে কেমন করে হয়ে গেল গণেশের বাহন। বিকেল হয়ে আসছে। পাহাড়ের ওপারে সূর্যটার রং এখন গাঢ় কমলা। ছেলেরা সব খেলতে গেছে। বাড়ির দাওয়ায় একলাটি বসে গালে হাত দিয়ে দুর্গা ভাবছিল, ফাগুন মাস, আহা! বাংলাদেশে তার গ্রামে এখন গাছগুলো কেমন পলাশ ফুলে ভরে গেছে। আম গাছে বউল এসেছে। আর এখানে এই কৈলাস পর্বতে দেখো না, না আছে বসন্ত, না গা পোড়ানো গরম, না ঝমঝমে বর্ষা। বিচ্ছিরি! ভাবতে ভাবতেই দুর্গা দেখলে পাহাড়ের রাস্তা বেয়ে ষাঁড়ের পিঠে চড়ে শিব আসছে হেলে দুলে। ধীরে সুস্থে বাড়ির হাতায় ঢুকে দাওয়ার সামনে ষণ্ড মহারাজ দাঁড়াতেই ঝোলাঝুলি নিয়ে পিঠ থেকে নেমে পড়ল শিব। আর তারপর নন্দী এসে ষাঁড়কে নিয়ে গেল গোয়ালে। কি হলো,
তোমার আবার মুখ ভার কেন? বাপের বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? শিবের কথা শুনে গা জ্বলে গেল দুর্গার। ঝনঝন করে বলে উঠল, কেন মন কেমন করবে না শুনি? এই ফাগুন মাসে আমাদের সজনে গাছটা কেমন ফুলে ফুলে ভরে গেছে জানো। নিম গাছে কচি কচি পাতা এসেছে। আজ সকাল থেকে আমার সজনে ফুলের চচ্চড়ি আর নিম বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে। তাই আর নতুন কথা কি, বলে উঠল শিব। ফাগুনে তোমার নিম বেগুনের জন্যে মুখ ভার, গরমে আমের জন্য হাঁসফাঁস, বর্ষায় ইলিশের জন্যে ছটফট। বেশ বেশ, আর বলতে হবে না। তোমার এই পোড়া কৈলাস পর্বতে যদি কিচ্ছু পাওয়া না যায় তাহলে সেটা কি আমার দোষ? এবার আশ্বিনে দেখো না, ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি গিয়ে আমি কিন্তু আর 4 দিন পরে ফিরবো না বলে দিচ্ছি। পুরো 1 মাস থেকে তবে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। এখন আমায় কিছু খেতে রেতে দাও দেখি। সারাদিন ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে গেছি। গজগজ করতে করতে উঠে চলে গেল দুর্গা। দাওয়ায় বসে শিব ঠাকুর ভাবতে লাগলো, সত্যি এত বছর বিয়ে হলো, 4-4টে ছেলে পুলে, তবু দুর্গার আর কৈলাস পর্বতে মন বসলো না। এখন সারা বছর কৈলাস পর্বতে দিব্যি মোলায়েম ঠান্ডা, গরম পড়ে না মোটেই। শিবের কোনো অসুবিধা হয় না, ছেলে মেয়েদেরও ভালোই লাগে। অথচ দুর্গার দেখো গা পোড়ানো গরমের জন্য মন উচাটন। আবার দেখো, শিবকে বিয়ে করার জন্যই দুর্গাই তো কত তপস্যা করে একেবারে একসা হয়েছিল। আর সেই জন্যই তো ওই অত দূরে বাংলাদেশে গিয়ে বিয়ে করতে হলো। না হলে তো এই পাহাড়েই খেঁদি বুচি কাউকে একটা বিয়ে করে নেওয়া যেত। অবশ্য তপস্যা করবেই না বা কেন? হ্যাঁ, শিবের মতো মানুষটি বা পাবে কোথায়? ভাবতে ভাবতে ভারী খুশি হয়ে গোঁফ চুমড়াচ্ছে শিব। এমন সময় শোনা গেল ঘরর 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 শব্দ। দেখ না দেখ, ঢেঁকিতে চড়ে নারদ মুনি এসে উপস্থিত। দেখেই তো প্রমাদ গণল শিব। নারদ মুনির তো আবার ভারী গোপ্পে স্বভাব। এখনই 7 রাজ্যের গল্পের ঝুলি খুলে বসবে, আর তারপরে যদি বলে রাতে খেয়ে যাবে, তাহলেই তো হলো। একে ঘরে চাল ডাল তেমন নেই, তার উপরে আবার দুর্গার মেজাজ খারাপ। ভেবেই সে কি বলবো, শিবের ত্রিনয়নের পাশে ঘাম জমে গেল। নারদ মুনি অবশ্য এসব কিছুই খেয়াল করলো না। ঢেঁকি থেকে নেমে দিব্যি জুত করে এসে বসলে দাওয়ায়। ঠিক সেই সময় কাঁসার থালায় গুটি কয়েক চিঁড়ে আর মুড়ির মোয়া আর ঘটিতে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো দুর্গা। অমনি দেখো, বলা নেই কমা নেই, একবার জিজ্ঞাসা পর্যন্ত করা নেই, টপাস করে 2টো মোয়া গালে ফেলে ঢকঢক করে ঘটির জলটা খেয়ে আরামের নিঃশ্বাস ফেললে নারদ। আহ, এতক্ষণে যেন প্রাণটা ঠান্ডা হলো। এ কি, বাকি মোয়াগুলো খেয়ে ফেলবে নাকি? কাঁসার থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে দাঁত কিড়মিড় করলে শিব। কিন্তু যতই হোক, অতিথি নারায়ণ। দুর্গা তাই হাসি হাসি মুখেই প্রণাম করলেন নারদকে। একগাল হেসে আশীর্বাদ করে নারদ বললে, বসো বসো, তোমার জন্য কেমন সুন্দর একটা জিনিস এনেছি দেখো। নারদ মুনি মাঝে মাঝে কিম্ভূত সব জিনিস নিয়ে হাজির হয়। একবার এনেছিল চমড়ি গায়ের মস্ত 2টো শিং। সেগুলো নিয়ে যে কি করবে ভেবেই পায় না দুর্গা। কার্তিকের ঐশী খুব ইচ্ছে ছিল সে 2টো মাথায় পড়ে ঘোরে। অনেক কষ্টে বকে ঝোঁকে তো তাকে আটকানো গেল। শেষকালে ভৃঙ্গির শিং 2টো ভারী পছন্দ হওয়ায় তাকে সেগুলো দিয়ে হাঁপ ছেড়েছিল দুর্গা। ইদানিং তো ভৃঙ্গি সেজে গুজে কোথাও যেতে হলেই শিং 2টো মাথায় পড়ে নেয়। তা আজ আবার নারদ মুনি কি এমন সুন্দর জিনিস এনে হাজির করলো ভেবে একটু চিন্তাই হলো দুর্গার। কিন্তু ততক্ষণে এই নাও দেখো দেখো বলতে বলতে নারদ তার ঝোলা থেকে বার করে ফেলেছে ছোট্ট একটা জন্তু ছানা। উমা, এটা আবার কি? দুর্গা তো অবাক। হালকা হলুদ আর পাটকিলে মেশানো গায়ের রং, গোল গোল ছোট ছোট কান, অনেকটা কুকুরছানার মতো দেখতে হলেও কুকুরছানা নয় মোটেই। ভারী মিষ্টি। বোঝাই গেল ঝোলার মধ্যে বেশ আরামে ঘুমোচ্ছিল ছানাটা। কাঁচা ঘুম ভাঙাতে বিরক্ত হয়ে একটু এদিক ওদিক দেখে
গুটগুট করে দুর্গার কোলে উঠে পড়ে ফের গুটিয়ে ঘুমিয়ে পড়ল। ব্যাস, দুর্গা তো অমনি গোলে জল। ও মা, কি সুন্দর, কি মিষ্টি! কোথায় পেলেন এটাকে? আরে, আজ আমি গিয়েছিলাম একটু পশ্চিমে বরুণদেবের সঙ্গে দেখা করতে। ফেরার সময় দেখি জঙ্গলের মধ্যে এটা একা একাই ঘুরে বেড়াচ্ছে। অমনি টপ করে তুলে ঝোলায় পুড়লাম। তারপর মনে হলো আমাদের দুর্গা তো জন্তু জানোয়ার ভালোবাসে, তাকেই বরং দেওয়া যাক ছানাটা, ছেলেপুলেও খুশি হবে। বেশ করেছেন। ছানাটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল দুর্গা, তাহলে আপনারা এখন গল্প গাছা করেন, আমি একটু খাবারের জোগাড় দেখি। আরে না না, এক্ষুনি বেরোতে হবে আমায়, আজ খুব তাড়া, তড়িঘড়ি বললে নারদ। হে হে, কেন তাড়া কিসের? ভারী খুশি হয়ে জানতে চাইল শিব। আরে বাবা, ওদিকে ব্রহ্মার কমণ্ডলু ফুটো হয়ে গেছে, আমাকে বলে যে নতুন একটা কমণ্ডলু কিনে দিতে, কিন্তু চারদিক ঘুরে কোথাও একটা ভালো কমণ্ডলু পাচ্ছি না গো। এইদিক সেদিক ঘুরলে আর পাবেন কোথা থেকে? চলে যান আমার বাপের বাড়ির দেশে মুর্শিদাবাদের খাগড়ায়, সেখানে কাঁসা পিতলের জিনিসের খুব নাম ডাক। এমন কমণ্ডলু পাবেন যেমনটি ব্রহ্মা আগে কখনো চোখেই দেখেননি। এই জন্যেই তো আমি মা দুর্গার এত গুণ গাই। বলতে বলতে ঢেঁকিতে চড়ে ঘরর 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 করে ফের রওনা দিল নারদ। এদিকে শিব দুর্গার বাড়িতে দিব্যি আছে ছানাটা, দুবেলা দুধ ভাত খায়। সে বাড়ছেও খুব তাড়াতাড়ি, কয়েক মাস যেতে না যেতেই বেশ বেশ বাছুরের মতো হয়ে উঠেছে। তারপর ক্রমশ তার মুখ আর ঘাড়ের লোম ঘন পাটকিলে রঙের হয়ে যাচ্ছে দেখে শিব একদিন আঁতকে উঠে বলে, ও বাবা দুর্গা, এটা তো দেখছি আসলে একটা সিংহ ছানা। নারদ শেষকালে তোমার ঘাড়ে একটা সিংহ চাপিয়ে দিয়ে গেল। দুর্গারও সন্দেহ হয়েছিল আগেই, কিন্তু বাংলাদেশের মেয়ে তো, সিংহ তো আর কখনো চোখে দেখেনি, তাই নিশ্চিত হতে পারছিল না। এখন শিবের কথা শুনে বিরস মুখে বললে, তাই তো মনে হচ্ছে। তাহলে এখন কি করা যায়? শিব তো রীতিমতো উদ্বিগ্ন। কি আর করা যাবে, কেষ্টর জীব, বাড়ি থেকে বের তো আর করে দিতে পারি না। দুর্গার কথা শুনে তো রেগে আগুন হয়ে গেল মহাদেব। সে আবার কি কথা? ছেলেপুলের বাড়ি, সেখানে ওরকম একটা মস্ত সিংহ কোনোদিন যদি কারুর ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিবের কথা হেসেই উড়িয়ে দিল দুর্গা। দূর, তাই আবার হয় নাকি? ওরকম তো বুনো জন্তুরা করে, কিন্তু ও তো বাড়িতে থাকে, দুধ ভাত খায়। দেখছো না কিরকম নিরীহ গো বেচারা। তাছাড়া তুমি তো আবার সারাদিন বাড়িতে থাকো না, ছেলে মেয়েরাও এদিক সেদিক বেরিয়ে যায়। ও থাকলে তাও আমার একটু ভরসা হয়। যুক্তিতে দুর্গার সঙ্গে পেরে না উঠে গজগজ করতে লাগলো শিব। হ্যাঁ, তোমার আবার পাহারা দরকার, নিজের গায়েই বলে যা জোর, ত্রিলোকে সবাই ভয় পায়। তবে শিবকে এত কথা বললেও দুর্গা নিজে ভালো মতোই জানে সিংহকে দিয়ে পাহারাদারির কাজ করানো ভারী কঠিন। ছানাটা মস্ত কুঁড়ে, সারা দিন পড়ে পড়ে শুধু ঘুমোয়। শুধু খাবার সময় হলে দুধ ভাতের বাটিটি মুখে করে নিয়ে সবার আগে এসে হাজির। না, এটাকে এবারে একটু ওই পাহারা দেওয়া শেখাতে হবে দেখছি, মনে মনে ভাবল দুর্গা। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালেই সিংহকে কান ধরে টেনে এনে দুর্গা বসিয়ে দিল সবজি বাগানে। বাড়ির পিছনে এক টুকরো সবজির বাগান, কলাটা মূলোটা হয়, অভাবের সংসারে কাজে লাগে। তা সেই বাগানে একশাল লঙ্কা গাছে গাছ ভরে লঙ্কা হয়েছে, আর অমনি বেড়ে গেছে টিয়া আর বুলবুলিদের উপদ্রব। কাঁচা পাকা সব রকম লঙ্কায় ছিঁড়ে খেয়ে নষ্ট করছে তারা। তাই লঙ্কা গাছের কাছেই সিংহকে এনে, এইখানে বসে থাক, পাখি এলে তাড়াবি বলে দুর্গা চলে গেল নিজের কাজে। খানিকক্ষণ পরে কার্তিক এসে ডাকলে, মা, ও মা, দেখে যাও দেখে যাও, তোমার সিংহের কাণ্ডটা দেখে যাও। দুর্গা গিয়ে দেখে বাদাম গাছের ছায়ায় বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সিংহ, আর ইচ্ছে মতো লঙ্কা খাচ্ছে বুলবুলিরা।
এমনকি কি বলবো, দুটো পাখি একেবারে সিংহের নাকের ডগায় নেচে বেড়াচ্ছে গো। এইরকম চললো বেশ কয়েকদিন। শেষকালে একদিন যখন দুর্গার সাধের পঞ্চজবার গাছ ছাগলে মুড়িয়ে খেলো আর দাওয়ায় বসে আরামে ঘুমোতে থাকা সিংহছানার টেরটিও পেল না, তখন দুর্গা ঠিক করলো যে না, আর নয়, নন্দীভৃঙ্গিকে বলতে হবে এবার এটাকে জঙ্গলেই ছেড়ে আসতে। কিন্তু কোন জঙ্গলে ছাড়া হবে? কাছাকাছি কোথাও ছাড়লে তো আবার রাস্তা চিনে চলে আসতে পারে। এই সব নিয়ে আলোচনা চলছে। এমন সময় একদিন দুপুরবেলা বাড়িতে কেউ নেই, দুর্গা একলা বসে বসে জাঁতিতে সুপুরি কাটছে। হঠাৎ হাউমাউ করে ছুটে এলো নিচের গ্রামের লোকেরা। ও মা গো, ও বাবা গো, কি বিপদ হলো গো আমাদের! কোথা থেকে একটা ভয়ানক মোষ এসে আমাদের সব ফসল খেয়ে নিচ্ছে। এর শিব ঠাকুরকে শিগগির বলো ত্রিশূলটা নিয়ে আসতে। শিব ঠাকুরকে এখন কোথায় পাবি তোরা? সে তো সেই কোন সকালে ষাঁড়ের পেটে চড়ে বেরিয়েছে। চল, আমি যাচ্ছি, বাপের বাড়ির দেশে ওরকম গরু মোষ অনেক তাড়িয়েছি আমি। বলেই দুর্গা লাফ দিয়ে উঠে ভালো করে শাড়ির আঁচলটা বেশ কোমরে জড়িয়ে বর্ষা হাতে নিয়ে ছুটল গ্রামের লোকেদের সঙ্গে। পাহাড়ের ঢাল দিয়ে কিছুটা নামলেই বেশ খানিকটা সমতল জমি, সেখানেই চাষ হয়েছে। আর সেই পাকা ফসল খেয়ে ক্ষেত মারিয়ে সব নষ্ট করে দিচ্ছে মোষটা। কি বিশাল তার চেহারা রে বাবা! ঘোর কালো রং আর প্রকাণ্ড দুটি বাঁকানো শিং, দেখলেই ভয় লাগে। দুর্গার পায়ের আওয়াজ পেয়েই তো সে তার কুতকুতে দুই চোখ তুলে তাকালে। তারপরেই ভয়ঙ্কর রেগে নাক দিয়ে বিকট শব্দ করে খুর দিয়ে মাটি খুঁড়তে লাগলো। এদিকে বর্ষা হাতে দুর্গাও তৈরি। এমন সময় হঠাৎ মনে হলো তার পাশ দিয়ে একটা হলুদ রঙের বিদ্যুৎ যেন ছুটে গেল। চমকে উঠে পরক্ষণেই দুর্গা দেখলে সিংহ লাফিয়ে পড়েছে মোষের ঘাড়ে। সঙ্গে সঙ্গে বর্ষা হাতে ছুটল দুর্গা। তারপর সে কি ভয়ানক যুদ্ধ, সে কি ভয়ানক যুদ্ধ! শেষ পর্যন্ত দুর্গার বর্ষার ঘায়েই মরল মোষটা। কিন্তু ততক্ষণে সিংহ তার সারা গা কেটে ফালা ফালা করে দিয়েছে। সেদিন বিকেলে বাড়ি ফিরে শিব আর ছেলেমেয়েরা দেখলে দাওয়ায় দুর্গা বসে আছে, কোলের কাছে শুয়ে আছে সিংহ। ফের তুমি এটাকে নিয়ে আদিক্ষেতে করছো? শিব তো অবাক। না গো, একগাল হেসে দুর্গা বললে, আমি বুঝতে পেরেছি ও ভারী কাজের ছেলে। আমি ঠিক করেছি এবছর ওর পিঠে চেপেই বাপের বাড়ি যাব। সিংহ বাহিনী দুর্গা, কেমন হবে বলো দেখি ব্যাপারখানা। সিংহের গল্প তো শুনলে, এবার শোনো কুটকুটে ইঁদুর, ঝেঁটা ঝেঁটা যার গোঁফ, কুরকুরে দাঁত, সেই নিয়ে খালি সারাক্ষণ সব কিছু কেটে কেটে বেড়ায়, সে কেমন করে হয়ে গেল গণেশের বাহন।